লিঙ্কটা গ্রুপে দাও আর সবাইরে জয়েন করতে বলো দ্রুত। সবকিছু ঠিক আছে কিনা এটা একটু কমেন্টস করো। সবার জয়েন করতেই 10 মিনিট লাগে। ক্লাসের লিঙ্কটা একজন গ্রুপে দিয়ে দাও। দেখো রোধের সমবায় হচ্ছে দুইটা, একটা হচ্ছে শ্রেণী আর একটা হচ্ছে কি সমান্তরাল। তাহলে শ্রেণী যেটা আছে শ্রেণীতে কি থাকবে, প্রবাহ স্থির থাকবে। আর সমান্তরালে হচ্ছে বিভব পার্থক্য কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে, মানে স্থির থাকবে। এখন হচ্ছে আমাদের এখানে একটা ফিগার ড্র করছি, এটা হচ্ছে একটা সার্কিটের এ ও বি সি। এখানে দেখো কোনোটাই শ্রেণীতে নাই, কারণ হচ্ছে কি এখানে প্রবাহ আই যায় দুই দিকে দুই ভাগে ভাগ হয়ে গেছে। তাহলে ডিভাইড হয়ে গেলে এইখানে যদি আই যাচ্ছে এইখানে আই যাচ্ছে না, তাহলে এটা কি নাই, শ্রেণীতে নাই, একটাও শ্রেণীতে নাই। পরেরটাতে দেখো এই যে সিডি আর ডি এর মধ্যে যে প্রবাহ যাচ্ছে, সিডি আর হচ্ছে ডি, এই দুইটা কি আছে, শ্রেণীতে আছে। কারণ এই সিডি তে যে প্রবাহ যাচ্ছে ডি তে কি যাচ্ছে, একই প্রবাহ যাচ্ছে। এরপরে দেখো সমান্তরাল হচ্ছে এরকম থাকবে যে দুইটা বিন্দু, সবগুলা রোধ দুইটা বিন্দুতে কি থাকবে, এক প্রান্ত এক বিন্দুতে, অপর প্রান্ত আরেক বিন্দুতে থাকবে। এখন যেভাবেই থাকুক, এখন ধরো এখানে একটা বিন্দু এ থেকে বিতে আছে, আরেকটা এইভাবে পেঁচায় 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 এই দিক দিয়ে আইসা এইখানে আইসা বি বিন্দুতে আসছে, তাহলে এই দুইটা, এটা আর এটা কি আছে, সমান্তরালে আছে। ঠিক আছে, আমাদের সমান্তরালের শর্ত হচ্ছে যে অবশ্যই কি থাকবে, দুইটা বিন্দুতে থাকবে, এক প্রান্ত এক বিন্দুতে আর এক প্রান্ত কি আরেক বিন্দুতে থাকবে যুক্ত, এটাই হচ্ছে আমাদের সমান্তরাল সমবায়। আর শ্রেণীতে কারেন্টটা মাস্ট বি কি থাকতে হবে, সেম থাকতে হবে। তো দেখো রোধের সমবায় আর ধারকের সমবায় আমরা প্রায় একই জিনিস, কোনো পার্থক্য নাই। ধারকের ক্ষেত্রে জাস্ট হচ্ছে উল্টাটা, যে এটার শ্রেণী আর ওইটা সমান্তরাল, ওইটা সমান্তরাল আর এটা কি শ্রেণী। তাহলে দেখো আমরা মোটামুটি ধারক থেকে পড়ে আসছি। তাহলে এইখানে হচ্ছে আর ইজ ইকুয়াল টু আমরা কি জানি, বি বাই কত, আই। তাহলে শ্রেণীতে আই কনস্ট্যান্ট থাকে, শ্রেণীতে কি থাকে, আই কনস্ট্যান্ট। তাহলে এখানে যদি আই কনস্ট্যান্ট থাকে তাহলে ভি এর সাথে কি সম্পর্ক, সমানুপাতিক। এখন দেখো এটা প্যারালালি এইভাবে যাচ্ছে, তাহলে শ্রেণীর ক্ষেত্রে আর ওয়ান আর টু আর থ্রি এইভাবে আর এন পর্যন্ত। আর সমান্তরালে ভি কনস্ট্যান্ট, যদি ভিটা কনস্ট্যান্ট হয় আর এরটা কি হচ্ছে, আয়ের ব্যস্তানুপাতিক হারে যাচ্ছে, আর আয়ের ব্যস্তানুপাতিক হারে। তাহলে এখান থেকে হচ্ছে আর পি ইকুয়াল টু কত লিখতে পারি, ওয়ান বাই আর ওয়ান, ওয়ান বাই আর টু, এইভাবে ওয়ান বাই আর এন এর কি ইনভার্স। ঠিক আছে, ওয়ান বাই আর এন এর ইনভার্স। তাহলে একটা হচ্ছে শ্রেণী আর একটা কি সমান্তরাল। এখন দেখো শ্রেণীতে আমাদের যে রোধটা পাবো, এই রোধটা হবে ম্যাক্সিমাম রোধ, আর সমান্তরালে যেটা পাবো এটা হচ্ছে আমাদের কি আর মিনিমাম। ঠিক আছে, এটা কিন্তু লব্ধির আর না, এটা হচ্ছে রোধের আর। তাহলে শ্রেণীতে আর ম্যাক্সিমাম আর সমান্তরালে হবে আর মিনিমাম। আর সমান রোধের এন সংখ্যক রোধকে শ্রেণীতে সাজালে তুল্য রোধ হবে কত, এন আর।
ধারকের ক্ষেত্রে এটা পড়ছি কি, যদি সমান্তরালে সাজাই তাহলে এটা কি হয়, এন সি। আর এটা শ্রেণীতে যদি এন সংখ্যক সমমানের রোধ, অবশ্যই সমান মানের রোধ হইতে হবে। এন সংখ্যক রোধ যদি সাজাই সেই ক্ষেত্রে তুল্য রোধ হবে এন ইন্টু আর। আর সমমানের এন সংখ্যক রোধ সমান্তরালে সাজালে তুল্য রোধ হবে কত, আর পি ইকুয়াল টু আর ডিভাইডেড বাই কত, এন। সমান্তরালে যদি সাজায় আর সমমানের এন সংখ্যক রোধের ক্ষেত্রে আর এস ডিভাইডেড বাই আর পি ইকুয়াল টু হচ্ছে এন স্কোয়ার ইস টু কত, 1। তাহলে আর এস সমান কত লিখতে পারি, এন স্কোয়ার আর পি। তাহলে তিনটা রোধ যদি হয়, তিনটি সমান রোধে, তাহলে আর এস ইস টু আর পি কত হবে, আর এস ইস টু আর পি হবে এন স্কোয়ার, তার মানে 9 ইস টু কত, 1। ঠিক আছে, এন স্কোয়ার ইস টু কত হবে, 1। তাহলে আর এস ইস টু আর পি হবে কত, 9 ইস টু 1। যদি দুইটা থাকে 4 ইস টু 1, তিনটা থাকে 5 ইস টু কি, 1। আর ধারকের ক্ষেত্রে হবে সিপি ইস টু সিএস, সিপিটা আগে থাকে, প্যারালালটা আগে। এরপরে দেখো যদি সার্কিটটা এরকম হয় যে এখানে আই প্রবাহ যাচ্ছে, কিন্তু এখানে সমান্তরাল হওয়ার কারণে আর ওয়ান রোধে আই ওয়ান প্রবাহ, আর টু রোধে কি, আই টু প্রবাহ যাচ্ছে। দেখো আই হচ্ছে আর এর সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক, এই জন্যে যখন আমরা আর ওয়ান রোধের প্রবাহটা বের করব তখন উপরে হবে আর টু রোধ। আর ওয়ান রোধের প্রবাহ কত, আই ওয়ান বের করব, তখন উপরে থাকবে কি, রোধ আর টু, আর নিচে হবে আর ওয়ান প্লাস আর টু গুণন মোট প্রবাহ। আর যখন আমরা আর টু রোধে বের করব, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক এই জন্য আই টু উপরে থাকলে এখানে উপরে কি থাকবে, আর ওয়ান থাকবে। ঠিক আছে, কারণ ব্যস্তানুপাতিক। আর নিচে কি হবে, আর ওয়ান প্লাস আর টু গুণন হচ্ছে কি, টোটাল প্রবাহ। তাহলে আর টু রোধে প্রবাহ আই টু ইকুয়াল টু হচ্ছে আর ওয়ান ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস কত, আর টু গুণন টোটাল প্রবাহ। আর যদি বিভব পার্থক্য বলে, বিভব পার্থক্য তো হচ্ছে সমান্তরালে আমরা জানি সব রোধের ক্ষেত্রে কি, সমান্তরালে যতগুলা রোধই থাকবে সবগুলার এই প্রান্ত ওই প্রান্তের বিভব পার্থক্য কি হয়, সমান হয়, কারণ সমান্তরালে বিভব পার্থক্য কনস্ট্যান্ট। শ্রেণীতে বিভব পার্থক্য আলাদা হয়। আর শ্রেণীতে বিভব পার্থক্যটা কিভাবে বের করব, ভি এর সাথে আর এর সমানুপাতিক সম্পর্ক। তাহলে এই ভি ওয়ান যদি উপরে থাকে, আর ওয়ানটা কি থাকবে উপরে, তাহলে ভি ওয়ান ইকুয়াল টু আর ওয়ান ডিভাইডেড বাই আর ওয়ান আর টু গুণন কি, টোটাল ভি। এর চাইতে ইজিয়েস্ট প্রসেস হচ্ছে যে আমরা যদি এই প্রবাহটা বের করতে পারি, তাহলে আমরা ভি বের করতে পারি কিভাবে, আই আর ওয়ান। ভি সমান হচ্ছে আমাদের কি, আই আর। তাহলে যদি বললো আর ওয়ান রোধের বিভব পার্থক্য কত, তাহলে প্রবাহ দিয়ে এই রোধকে গুণ করে দিলেই হবে। আর টু রোধের বিভব পার্থক্য কত, প্রবাহ দিয়ে আর টু কে গুণ করে দিব। অথবা এই সূত্রটা ইউজ করতে পারো, আর টু ডিভাইডেড বাই কত, আর ওয়ান আর টু যোগফল গুণন টোটাল ভি। তবে এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট, যে প্রবাহটা আমরা যদি বের করতে পারি, ওই রোধকে প্রবাহ দিয়ে যদি গুণ করে দেওয়া হয়, তাহলে ওই রোধের কি পাওয়া যায়, বিভব পার্থক্য পাওয়া যায়। এ পর্যন্ত ক্লিয়ার সবার? দেখো তিনটা সমমানের রোধের সমান্তরাল সংযোগে তুল্য রোধ হচ্ছে কত, 4 ওহম। এদের শ্রেণী সংযোগে তুল্য রোধ কত হবে, তিনটি সমমানের রোধের সমান্তরাল সংযোগে তুল্য রোধ হচ্ছে কত, 4 ওহম। তাহলে এদের শ্রেণী সংযোগে তুল্য রোধ কত হবে, তাহলে সমান্তরালে যদি 4 ওহম হয়, তাহলে শ্রেণীতে হচ্ছে আর এস ইকুয়াল টু আমরা জানি কি, এন স্কোয়ার আর পি। ঠিক আছে, এন স্কোয়ার আর পি। তাহলে এন স্কোয়ার হচ্ছে তিনটা ধারক আছে, তাহলে 9 গুণন 4 ইকুয়াল টু কত হবে, 36 ওহম। 36 ওহম। তাহলে তিনটা সমমানের রোধের সমান্তরাল সংযোগে তুল্য রোধ 4 ওহম হলে এদের শ্রেণী সংযোগে তুল্য রোধ কত হবে, তাহলে আর এস ইকুয়াল টু এন স্কোয়ার আর পি, তার মানে কত, 36 ওহম। এরপরেরটা দেখো, শ্রেণী ও সমান্তরাল সমবায়ে দুটি রোধের তুল্য রোধ যথাক্রমে কত, 25 ওহম আর একটা হচ্ছে কি 4 ওহম। 25 ওহম আর একটা 4 ওহম। রোধ দুটির মান কত হবে, এবার বিএসএম আর এসটি 19-20 ডিইউ কে ইউবিউতে আসছে।
হ্যাঁ 36, ঠিক আছে। তাহলে দেখো শ্রেণী ও সমান্তরাল সমবায়ে দুটি রোধের তুল্য রোধ যথাক্রমে কত? 25 আর একটা হচ্ছে 4। তাহলে শ্রেণীতে হচ্ছে কি যে যোগফল, তাহলে আমাদের অপশন সিদ্ধ করব, যোগফল ইকুয়াল টু কত হবে? 25। আরেকটা হবে সমান্তরালে 4, তার মানে উপরে গুণফল আর নিচে হচ্ছে কি যোগফল, ইকুয়াল টু কত হবে? 4। তাহলে একটা হচ্ছে 25 আর একটা হচ্ছে কি 4। এখন দেখো আমাদের যদি এখানে 20 আর 5 হয়, 20 5, 20 যোগ 5 ইকুয়াল টু কত হয়? 25। আবার যদি গুণ করো তাহলে 20 গুণন 5 ডিভাইডেড বাই 25 ইকুয়াল টু কত হয়? 4। তাহলে এই যে 25 4 পাচ্ছি, তাহলে আমাদের অ্যান্সার কত? 20 ওহম আর একটা কত? 5 ওহম। ধারকে ওইটা করাইছি, একই জিনিস। যোগফল ইকুয়াল টু 25, গুণফল ডিভাইডেড বাই যোগফল ইকুয়াল টু কত? 4। এরপরে দেখো 4 ওহম মানের 4টি রোধ সমান্তরালে যুক্ত আছে, তুল্য রোধ কত হবে? সমান্তরালে যুক্ত থাকলে তুল্য রোধ হবে রোধের মান ডিভাইডেড বাই কত? এন, রোধ সংখ্যা। তাহলে রোধের মান কত? 4 আর এন আছে কয়টা? 4টা, তাহলে 1 ওহম। 4 ওহম মানের 4টি রোধ সমান্তরালে যুক্ত আছে, তুল্য রোধ কত হবে? তাহলে তুল্য রোধ হচ্ছে আমাদের কত? 1 ওহম। এটা হচ্ছে আমাদের কি? তুল্য রোধ। এরপরেরটা দেখো 4টি বৈদ্যুতিক রোধ যথাক্রমে 1 2 3 এবং 4 পরস্পর সমান্তরালে যুক্ত করলে কোনটির মধ্যে সবচেয়ে বেশি বিদ্যুৎ প্রবাহিত হবে, এবং শ্রেণীতে যুক্ত করলে কোনটিতে সবথেকে বেশি প্রবাহিত হবে? চারটি বৈদ্যুতিক রোধ 1 2 3 4, তাহলে পরস্পর সমান্তরালে যুক্ত করলে কোনটির মধ্যে সবচেয়ে বেশি বিদ্যুৎ প্রবাহিত হবে, এবং শ্রেণীতে যুক্ত করলে কোনটিতে সবথেকে বেশি বিদ্যুৎ প্রবাহিত হবে? এটা সবাই অ্যান্সার দাও। শ্রেণীতে কোনটাতে সবচেয়ে বেশি যাবে আর সমান্তরালে কোনটাতে সবচেয়ে বেশি যাবে? একজন অ্যান্সার দিছে সিরিজ 1 প্যারালাল 4। সিরিজ 1 প্যারালাল 4। ওয়ান সিরিজ সমান্তরাল 4, সিরিজ 1 প্যারালাল 4। দেখো সবাই ভুল করতেছো, একজনেরটাও ঠিক হয় নাই, কারো অ্যান্সারই ঠিক হয় না। এবং এখানে দেখো 4টা বৈদ্যুতিক রোধ যথাক্রমে 1 2 3 4 পরস্পর সমান্তরালে যুক্ত করলে কোনটির মধ্যে সবচেয়ে বেশি বিদ্যুৎ প্রবাহিত হবে? সমান্তরালে যার রোধ কম হবে তার মধ্যে দিয়ে কি হবে? বিদ্যুৎ বেশি যাবে। সমান্তরালে যার রোধ কম তার মধ্যে কি হবে? বিদ্যুৎ বেশি যাবে। তার মানে অ্যান্সার কত হবে? 1 ওহম। সমান্তরালের ক্ষেত্রে 1 ওহম। তাহলে হচ্ছে এটা হচ্ছে সমান্তরালে আমরা পাইলাম, প্যারালালে কত? 1 ওহম। আর শ্রেণীতে আমরা জানি সবগুলাই সমান। শ্রেণীতে সবগুলোর মধ্যে কারেন্ট কি থাকে? সবগুলোর মধ্যে
প্রবাহ কি আই সমান থাকে। শ্রেণীতে তুমি যত রোধই দাও না কেন, সব রোধের মধ্যে শ্রেণীতে যুক্ত করলে সবগুলাতে আমাদের প্রবাহ কি থাকবে, সেম থাকবে। এটা আমরা জানি, শ্রেণীর শর্তই হচ্ছে যে প্রবাহ কি থাকবে, একই থাকবে। তো শ্রেণীতে করলে এটা হচ্ছে আমাদের রোধ যতই হোক, কম বেশি হোক, কিন্তু প্রবাহটা কি থাকবে, সেম। আর সমান্তরালে যেটা রোধ কম ওইটাতে প্রবাহ বেশি। কারো অ্যান্সারই হয় নাই, একজনের অ্যান্সারটাও হয় নাই। দেখো এটা ফার্স্টে আসছে 16-17, আর ইউএইচ ইউনিট 16-17, এইটাই অ্যান্সার দিছো তুমি। তো শ্রেণীতে বলছো 4-এ, শ্রেণী তো 4-এ যায় না। শ্রেণী হচ্ছে সবগুলার মধ্যে সমান, সবগুলাই সেম যাবে। আর সমান্তরালের ক্ষেত্রে এটা হচ্ছে কি 1 ওহম। এখন দেখো একটা কোষের সাথে আর রোধ শ্রেণীতে যুক্ত আছে, এর সাথে 120, তাহলে শ্রেণীতে একটা কোষের সাথে আর রোধ শ্রেণীতে যুক্ত আছে, এর সাথে 120 ওহম রোধ সমান্তরালে যুক্ত করলে প্রবাহ মাত্রা পূর্বের দ্বিগুণ হয়। আর এর মান কত হবে? পাবনা বিজ্ঞান প্রযুক্তিতে আসছে 19-20-এ। দেখো একটু জটিল কোশ্চেন। একটা কোষের সাথে আর শ্রেণীতে আছে, তাহলে আর ওয়ানের মানটা আমরা শ্রেণীতে কত পাচ্ছি, আর এর সাথে যদি এক সমান্তরালে যুক্ত করা হয়, 120 ওহম রোধ সমান্তরালে যুক্ত করা হয়, তাহলে প্রবাহ মাত্রা পূর্বের কি হবে, দ্বিগুণ করা হয়। আর এর সাথে যদি সমান্তরালে যুক্ত করি, তাহলে আর টুর মানটা কত পাবো? সমান্তরালে তুল্য রোধ কি হয়, গুণফল ডিভাইডেড বাই যোগফল। তাহলে 120 আর গুণফল ডিভাইডেড বাই 120 প্লাস আর, এটা হচ্ছে R2। তাহলে আমরা প্রবাহ মাত্রা পূর্বের কি হয়, দ্বিগুণ হয়। তাহলে I2 ডিভাইডেড বাই I1 ডিভাইডেড বাই I1, এটাকে আমরা লিখতে পারি কত, R1 ডিভাইডেড বাই কত, R2। বা প্রবাহ মাত্রা দ্বিগুণ হয়েছে, তাহলে 2 1 ইকুয়াল টু ব্যস্তানুপাতিক, এই জন্য I2 I1 R1 কত, R2। R1 এর মান পাইছি কত, আর R2 এর মান পাইছি 120 আর ডিভাইডেড বাই 120 প্লাস আর। তাহলে এটা কাটা দাও, বা 120 প্লাস আর ইকুয়াল টু 200 কত, 40। সুতরাং আর ইকুয়াল টু আমরা কত পাচ্ছি, 120 ওহম। দেখো একটা কোষের সাথে আর রোধ শ্রেণীতে আছে, তাহলে প্রথমে R1 মান কত আছে, R1 এর মান শ্রেণীতে যখন আছে তখন প্রবাহটা কত, I1। এরপরে যদি আমরা 120 ওহম রোধ সমান্তরালে যুক্ত করি, প্রবাহটা পূর্বের কি হবে, দ্বিগুণ হবে। তার মানে প্রবাহ সমান্তরালে যুক্ত করলে তুল্য রোধ কত হবে, গুণফল ডিভাইডেড বাই যোগফল। আর এর সাথে 120 সমান্তরালে যুক্ত করছি, তাহলে গুণফল ডিভাইডেড বাই যোগফল, এটা হচ্ছে আমাদের R2। তাহলে এখন শর্ত মতে I2 ডিভাইডেড বাই I1 ইকুয়াল টু R1 ডিভাইডেড বাই কত, R2। I2 এর মান কত, 2 গুণ, 2 গুণ, আর I1 এর মান হচ্ছে কত, 1। তাহলে R1 এর মান হচ্ছে R2 এর মান পাইছি, এটা কাটাকাটি করলে আমাদের সমীকরণ আসে এটা। তাহলে আর এর মান কত পাচ্ছি, 120 ওহম। এটা পাবনাতে আসছিল 19-20। এরপরে দেখো 4 ওহম ও 12 ওহম রোধ বিশিষ্ট দুটি তারের সমান্তরাল সমবায়ে তুল্য রোধ কত হবে, HSTU MBSTU। 4 ওহম ও 12 ওহম রোধ বিশিষ্ট দুটি তারের সমান্তরাল সমবায়ে তুল্য রোধ কত হবে। তাহলে তুল্য রোধ RP হচ্ছে গুণফল ডিভাইডেড বাই কি হবে, যোগফল। তাহলে 4 গুণন 12 ডিভাইডেড বাই 4 যোগ 12। ঠিক আছে, তাহলে 4 গুণন 12 আর হচ্ছে 4 যোগ 12। তাহলে এখান থেকে 440-কে 16 দিয়ে ভাগ করলে কত হয়, 3 ওহম। 4 ওহম ও 12 ওহম রোধ বিশিষ্ট দুটি তারের সমান্তরাল সমবায়ে তুল্য রোধ কত হবে। সমান্তরাল বললে আমাদের দুইটা যদি থাকে, উপরে গুণফল নিচে যোগফল, এটা হচ্ছে আমাদের শর্টকাট। আমরা আর ওইভাবে 1/R1 1/R2 নিব না। আমরা যদি সমান্তরালে দুইটা রোধ থাকে, সেই ক্ষেত্রে আমাদের মাস্ট বি কি করব, উপরে গুণফল নিচে যোগফল। এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। এই পর্যন্ত ক্লিয়ার সবার? এই যে যতগুলা পড়লাম, এখন থেকে সার্কিট শুরু। সার্কিট বলতে হচ্ছে জটিল সার্কিটগুলা পরে রাখছি।
সার্কিট থেকে কি ধরনের কোশ্চেন আসে এটা আমরা এখন দেখব। এ পর্যন্ত ক্লিয়ার? দেখো, হ্যাঁ 3 ওহম 3 ওহম 3 ওহম। দেখো একটা 1 ওহম 6 3 3, আর বর্তনীর রোধ আছে কত, বিভব আছে 18 ভোল্ট, ঠিক আছে? তাহলে চিত্রে 6 ওহম রোধে এবং 3 ওহম রোধে প্রবাহের মান কত? সাস্টে আসছে, ডিউতে আসছে। 1 ওহম 6 ওহম 3 ওহম, এই 6 আর 3 আছে কি সমান্তরালে। তাইলে এখানে বলছে সাপোজ এটা ধরো R1 আর এটা R2, এটা R3, এটা R1, এটা R4। তাহলে এখানে 6 ওহম না লিখে লেখো R2 রোধে ও R3 রোধে, কারণ 3 দুই জায়গায় আছে, তাহলে ঝামেলা লাগতে পারে। 3 দুই জায়গায় আছে তো ওই জন্য ঝামেলা লাগতে পারে। তাহলে R1 R2 R3 R4, তাহলে R2 এবং R3 রোধে প্রবাহের মানটা কত হবে? তাহলে আমরা আগে টোটাল প্রবাহ বের করব। বর্তনী তুল্য রোধ কত হবে? দেখো তুল্য রোধ হবে এই 6 আর 3 আমাদের সমান্তরালে আছে, 6 আর 3 কে যদি এখানে ভাঙাই তাহলে 6 গুণন 3, 6 যোগ কি 3, তাহলে 6 আর 3 সমান্তরালে থাকলে অলওয়েজ আমাদের 2 আসবে, এটা আমরা মুখস্থ করে নিলাম। 6 আর 3 সমান্তরালে থাকলে আমাদের অ্যান্সার কি 2 আসবে, ম্যাক্সিমাম টাইম এটাই থাকে। তাহলে আর হচ্ছে কত, টোটাল আর হচ্ছে দেখো আর এস ইকুয়াল টু 1 2 3 6। সুতরাং আই কত পাবো, বি বাই কত আর, ভি বাই আর। তাহলে দেখো ভি বাই আর যদি করি তাহলে 18 কে 6 দিয়ে ভাগ করলে 3 অ্যাম্পিয়ার, 3 অ্যাম্পিয়ার। এখন হচ্ছে আমরা 3 অ্যাম্পিয়ার যদি হয় তাহলে দেখো 6 এর ভিতরে বের করব, তাহলে R2 যদি বের করি, I2 বের করলে কত হবে, R3 উপরে, R3 এর মান কত 3, আর নিচে হচ্ছে 9 গুণন 3, তাহলে ইকুয়াল টু 1 অ্যাম্পিয়ার। আর এটাতে যদি 1 অ্যাম্পিয়ার যায় পরেরটাতে 2 অ্যাম্পিয়ার যাবে, কারণ এখানে টোটাল হচ্ছে 3 অ্যাম্পিয়ার, একটাতে 1 অ্যাম্পিয়ার গেলে বাকিটা যাবে, তাহলে 2 অ্যাম্পিয়ার। একটা বের করতে পারলে বাকিটা তো আমাদের বের করার দরকার নাই, আমরা মাইনাস করে দিব, ঠিক আছে? তাহলে I2 তে যদি 1 অ্যাম্পিয়ার যায় পরেরটাতে কত যাবে, 2 অ্যাম্পিয়ার যাবে। তাহলে 1 6 3 3, আর একটা হচ্ছে 18 ভোল্ট বিভব দেওয়া আছে, তাহলে চিত্রে R2 আর 3 এর মধ্যে প্রবাহের মানটা কত হবে? এরপরে দেখো পাশের বর্তনীতে 4 ওহম রোধের মধ্যে তড়িৎ প্রবাহ কত? ঢাকা বিশ্ববিদ্যালয় 18-19। 4 ওহম রোধের তড়িৎ প্রবাহ চাইছে। 4 ওহম রোধের তড়িৎ প্রবাহ মানে বর্তনীর মোট প্রবাহ বের করলেই হবে। তাহলে আর এস কত হবে? আর এস, দুইটা সমান্তরালে আছে, দুইটা যদি সমান্তরালে সেম মান থাকে তাহলে রোধ ডিভাইডেড বাই কত হবে, 4 প্লাস 1। এই 1 কিভাবে পাইলাম, এই যে 2 গুণন 2, 2 যোগ কি 2 ইকুয়াল টু 1। আর যদি তুমি এটা শিখছি না যে দুইটা সমমানে আছে, তাহলে আর বাই কত এন, তাহলে 2 বাই কত 2। সমমানের সমান সংখ্যক, সমমানের এন সংখ্যক রোধ, এখানে রোধ আছে দুইটা, মান হচ্ছে সমান, তাহলে সমমানের এন সংখ্যক রোধ যদি সমান্তরালে থাকে তাহলে তুল্য রোধ হবে কত, এন আর ডিভাইডেড বাই কত এন, তার মানে এখান থেকে পাচ্ছি 1, তাহলে এখানে হচ্ছে 5। তাহলে সুতরাং আই হচ্ছে আই ইজ ইকুয়াল টু 5 ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু কত, 1 অ্যাম্পিয়ার। তাহলে পাশের বর্তনীতে 4 ওহম রোধের মধ্যে তড়িৎ প্রবাহ 1 অ্যাম্পিয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয় 18-19 আসছে। I2টা আরেকবার, আমাদের সূত্র কি, I2 যখন বের করব তখন উপরে কি হবে, R3,
আর নিচে কি হবে R2 প্লাস কি হবে R3 গুণন বর্তনীর টোটাল প্রবাহ। এটাই তো সূত্র আমাদের। তাহলে I2 ইকুয়াল টু যদি বের করো R3 এর মান কত আছে 3, আর নিচে R2 আর R3 এর যোগফল কত 9, 3 আর 6 হচ্ছে 9, আর এখানে টোটাল প্রবাহ পাইছি কত 3। তাহলে এই যে 1 অ্যাম্পিয়ার। তাহলে পাশের বর্তনীতে 4 ওহম রোধের মধ্যে তড়িৎ প্রবাহ কত? এটা হচ্ছে 1 অ্যাম্পিয়ার। এই ইসরাত, তুমি এখন ক্লিয়ার হইছে? এইটার অ্যান্সার সবাই দিবা। বর্তনীতে প্রবাহের মান কত? বর্তনীতে প্রবাহের মান কত? রোধ আছে 4, 6, 3, 4 আর বিভব আছে 20। তাহলে এই বর্তনীতে প্রবাহের কি হবে, মান কত হবে? সবাই অ্যান্সার দিবা এটা। দুই অ্যাম্পিয়ার। একজন অ্যান্সার দিছে নাইমা। হ্যাঁ 2 2 2 ঠিক আছে। তাহলে দেখো এখানে আমাদের তুল্য রোধ 6 আর 3 হচ্ছে 2, তাহলে রোধ আর এস সমান পাচ্ছি 4 2 4 ইকুয়াল টু 10। তাহলে আই কত পাবো? আই হচ্ছে 20 ডিভাইডেড বাই 10, তাহলে এটা হচ্ছে 2 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে আমাদের এই বর্তনীর প্রবাহের মানটা কত হবে? 2 অ্যাম্পিয়ার প্রবাহ। এরপরেরটা দেখো, এটা একটু জটিল দিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এবার আসছে 18 19 19 20। যে এরকম বর্তনী দেওয়া আছে, এটা হচ্ছে 5 ওহম রোধ, 0.6 অ্যাম্পিয়ার কি যাচ্ছে তড়িৎ প্রবাহ যাচ্ছে। তাহলে এখানে হচ্ছে R1, আর এর ভিতরে I1, আর এটা হচ্ছে আর রোধের মান দেওয়া নাই। আর এখানে দেওয়া আছে কত 30 ওহম। এটা হচ্ছে কি I2। টোটাল বিভব দেওয়া আছে কত 9 ভোল্ট। ঠিক আছে, 9 ভোল্ট। এখন বলছে I1 এর মান কত হবে? আমাদের এই রোধের মান, এই রোধের ভিতর দিয়ে কতটুকু প্রবাহ গেছে এইটা আমাদের বের করতে হলে অবশ্যই আর এর মানটা বের করতে হবে। এখানে আর যেহেতু দেওয়া নাই, তাহলে আর এর মানটা আমাদের বের করতে হবে। এখন বর্তনীর টোটাল রোধ কত দেখো তো। টোটাল রোধ আমরা জানি বি বাই কত আই। তাহলে বি বাই আই যদি হয়, বি এর মান দেওয়া আছে 9, আর আই এর মান দেওয়া আছে 0.6 0.6। 0.6 দিয়ে 9 কে ভাগ করলে কত হয়? দেখো 9 গুণন 10 90 ডিভাইডেড বাই কত 6, 6 15 কত হয় 90। তাহলে 15 ওহম। বর্তনীর টোটাল রোধ হচ্ছে কত 15 ওহম। এই বর্তনীর যে টোটাল রোধ আছে, এই টোটাল রোধটা হচ্ছে আমাদের 15 ওহম। তাহলে এখন দেখো আমরা যদি টোটাল রোধ সমান বের করি, তাহলে 15 ওহম ইকুয়াল টু কত লিখতে পারি? 5 যোগ এই যে এই দুইটা আবার সমান্তরালে আছে, এটা শ্রেণীতে, এটা কি আছে সমান্তরালে। তাহলে সমান্তরালে রোধ কি হয়? তুল্য রোধ 30 গুণন আর 30 প্লাস আর। তাহলে এটা সমান এই টোটালটা রোধের যোগফল হচ্ছে কত 15, কারণ বর্তনীর টোটাল রোধ কত দেওয়া আছে 15 ওহম। এখন দেখো 15 ইকুয়াল টু যদি এখানে ভাঙাই 30 প্লাস আর, তাহলে এখান থেকে কত লিখতে পারি 150 প্লাস 5 আর প্লাস 30 আর। তাহলে এখন দেখো 15 গুণন 30 প্লাস 15 আর ইকুয়াল টু এখান থেকে পাচ্ছি কত 35 আর
প্লাস 150। এখানে 30 আর 5 এ 35, 150, আর এটা আর গুণ করে দিছি। এখন দেখো আমরা 150টা এই পাশে আইনা মাইনাস করে দিব। 15 দিয়ে যদি গুণ করি 450 হয়, এটাকে গুণ করলে কত হয়? 450। আর ওই পাশে যায় মাইনাস হয়ে তাহলে 20 আর হবে। 20 আর ইকুয়াল টু কত লিখতে পারি? 450 থেকে 150 যদি মাইনাস করে দাও তাহলে এটা হবে 300। ঠিক আছে, তাহলে আর এর মানটা আমরা এখান থেকে কত পাচ্ছি? 30, 15। এই যে আমাদের আর, এই আর এর মানটা এখন পাইছি কত? এখন 15 পাইছি, 15 ওহম। ঠিক আছে, এখন তো তোমরা ইজিলি বের করতে পারবা, দুইটা রোধই জানো, তাহলে I1ও বের করতে পারবা আর 2ও কি করতে পারবা? বের করতে পারবা। আমরা নর্মালি যদি জানি যে একটা যদি আরেকটার দ্বিগুণ হয়, সমান্তরালে আছে এবং একটা আরেকটার কি দ্বিগুণ, তাহলে যেটার রোধ কম ওইটার ভিতর দিয়ে কি যাবে? 2/3, 2/3। আর যেটা হচ্ছে রোধ হচ্ছে ডাবল, বড়টার ভিতর দিয়ে কি যাবে? 1/3। একটা আর একটার দ্বিগুণ হলে যেটা ছোট ওটার ভিতর দিয়ে যাবে কি? 2/3। তাহলে আমরা নর্মালি বলতে পারি এটা 0.4 হবে। 2/3, 0.6 এর 2/3, 0.4, আর এটাতে যাবে কত? 0.2। অথচ আমরা বের করি, দেখো I1 ইকুয়াল টু, তাহলে রোধ উপরে হবে 30, নিচে হবে 45, গুণন টোটাল আই হচ্ছে 0.6। তাহলে এখন দেখো এই 0.6 কে 6/10 লেখো। ঠিক আছে, 6/10। তাহলে দেখো এটা দিয়ে যদি কাইটা দাও 3, এখানে হচ্ছে কত? 18। 6, 15। এই 15 দিয়ে যদি 6কে ভাগ করো তাহলে কত হবে? 0.4 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এই 0.4 আমাদের বের করা লাগবে না। 0.4টা আমরা বের করার প্রয়োজন নাই। ঝাপসা হয়ে গেছে আবার। এখন ক্লিয়ার? তাহলে দেখো I1 এর মান কত পাইছি? 0.4। তাহলে I2 এর মান কত আসবে? 0.2 অ্যাম্পিয়ার। আর আমরা নর্মাল সূত্র কি শিখছি? নোটে লেখা নিবা। নোট লেখবা কি? যে যদি সমান্তরালে একটা আরেকটার দ্বিগুণ হয়, সমান্তরালে একটা আরেকটার দ্বিগুণ হয়, তাহলে ছোটটার মধ্যে যাবে কত? 2/3। ছোটটি ভিতর দিয়ে যাবে কত? 2/3I। মোট প্রবাহের 2/3 যাবে ছোটটি, আর বড়টিতে যাবে কি? 1/3। 1/3 I। কখন? যখন হচ্ছে একটা আরেকটার কি দ্বিগুণ, একটি অপরটির দ্বিগুণ। আমাদের এখানে বলছে যে 5 ওহম, এখানে হচ্ছে কত? 0.6 অ্যাম্পিয়ার বিদ্যুৎ দেওয়া আছে। আর এর মান দেওয়া আছে কত? 15, আর এখানে দেওয়া আছে কত? 30। সরি, এখানে আর এর মানটা দেওয়া নাই, আমাদের বের করতে হবে। এখন আমরা টোটাল বর্তনীর আরটা আগে বের করে নিছি। টোটাল বর্তনীর আর কিভাবে বের করে? B/I। বর্তনীর ভি আছে 9 আর কারেন্ট আছে কত? 6.6, ভাগ করলে কত হয়? 15। তাহলে টোটাল রোধ হচ্ছে কত? 15। তাহলে এই টোটাল রোধ ইকুয়াল টু আমরা লিখতে পারি এই বর্তনীর তুল্য রোধ। বর্তনীর তুল্য রোধ কত হয়? 5 যোগ এই দুইটা আবার সমান্তরালে আছে, সমান্তরালে আর এর সাথে 30, তাহলে আর গুণন 30, নিচে হচ্ছে 30 প্লাস কত? আর। এই সবগুলার যোগফল সমান কত পাইছি? 15। তো এইটাকে সলিউশন করে আর এর মান আমরা পাইছি কত? 15। তার মানে এই যে এই আর এর মানটা আমাদের কত পাইছি? 15 ওহম। এরপরে আবার ওই যে আমাদের আগের সূত্র I1 বের করব, তাহলে উপরে কি হবে? R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 গুণন কি? টোটাল I। অথবা এই যে শর্টকাট শিখিয়ে দিছি, যদি একটা অপরটার দ্বিগুণ হয়
তাহলে ছোটটার প্রবাহ কত হবে 2/3 আর বড়টার প্রবাহ হবে 1/3। ছোটটার প্রবাহ 2/3। এখন ক্লিয়ার সবার? এটা কি ক্লিয়ার এখন? এরপরেরটার অ্যান্সার দাও। একটা ক্রিয়াশীল বর্তনীতে 3 ওহম এবং 6 ওহম রোধদ্বয় শ্রেণী সমবায়ে যুক্ত আছে। যদি 3 ওহম রোধে তড়িৎ প্রবাহ 4 অ্যাম্পিয়ার হয়, 6 ওহম রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কত? বঙ্গবন্ধু বিজ্ঞান প্রযুক্তি 19-20। এটার অ্যান্সার সবাই দিবা। 6 ওহম রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে? একটি ক্রিয়াশীল বর্তনীতে 3 ওহম ও 6 ওহম রোধ শ্রেণী সমবায়ে যুক্ত। 3 ওহম রোধের তড়িৎ প্রবাহ 4 অ্যাম্পিয়ার হলে 4 ওহম রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কত? চব্বিশ ভোল্ট। হ্যাঁ দেখো, এখানে শ্রেণীতে যুক্ত আছে, ঠিক আছে। শ্রেণীতে যুক্ত থাকলে 3-এর কারেন্ট যা, আর 6-এর কারেন্টও কি একই। আমরা আগেই শিখছি 3-এর মধ্যে দিয়ে যে তড়িৎ প্রবাহ যাবে 6-এর মধ্যে দিয়ে কি একই তড়িৎ প্রবাহ যাবে। তাহলে 6-এর বিভব পার্থক্য কত হবে? V6 = I কত? আর। তাহলে I এর মান দেওয়া আছে 4 আর R এর মান 6, তাহলে কত হবে? 24 ভোল্ট। তাহলে শ্রেণীতে সব সময় কারেন্ট সমান থাকবে। যত রোধই তুমি বলো, সব রোধের মধ্যেই কারেন্ট কি সেম। তাহলে এটাতে আমাদের বিভব পার্থক্য হচ্ছে আয়ার। তাহলে হচ্ছে 4 × 6। মুনিয়ার কোনো রেসপন্স নাই আজকে। ক্লাস কি বুঝতেছে না? দেখো নিচের বর্তনীতে R3 রোধের মধ্যে বিভব পার্থক্য কত? ঠিক আছে, R3 রোধের মধ্যে বিভব পার্থক্য কত হবে? এটা দুইটা ভাবে করা যায়, ঠিক আছে। R3 রোধের বিভব পার্থক্য দুই ভাবে করা যায়। তবে এখানে যদি আমরা এই R3 রোধ বলতে এই দুইটার ক্ষেত্রে তো বিন্দু একটাই, সমান্তরালে আছে। এখানে 3 আর 6 এই দুইটার ক্ষেত্রে বিভব আমাদের কি আসবে? সেম আসবে। কারণ এই 3 আর 6-এর দুই প্রান্ত কি আছে? সমান্তরালে আছে। তাহলে সমান্তরালে 3-এর বিভব পার্থক্য যা হবে 6-এর বিভব পার্থক্য কি আসবে? সেম আসবে। কিন্তু এই দুইটাকে আমরা কি করতে হবে? একটা রোধ বানায় নিতে হবে। দুইটার একটা রোধ কত হবে? 6 × 3, আমরা আগেই শিখছি 6 + 3, তাহলে 2 ওহম। টোটাল কারেন্ট কত পাবো? 1 + 2 + 5, তাহলে এখান থেকে পাচ্ছি 8। আই এর মানটা পাচ্ছি কত? আর এর মান হচ্ছে 8। তাহলে I = আমাদের কত পাবো? 12/8, তার মানে 1 পয়েন্ট কত? 5, 1.5 অ্যাম্পিয়ার। ঠিক আছে। তাহলে সুতরাং আমাদের এই বিভব পার্থক্য কত হবে? আর V3 = IR। তাহলে I এর মানটা আমরা কত পাইছি? 1.5। আর এর মান কত বসাবো? 6 নাকি এই যে 2 পাইছি এই 2 বসাবো? ঠিক আছে, এই 2। তাহলে = কত? 3 ভোল্ট। শুধু V3 নাই, যে 3 ওহমের জন্য কত হবে? 3 ওহমের জন্য 3 ভোল্ট, 6 ওহমের জন্য কি হবে? 3 ভোল্ট, কারণ দুইটাই কি আছে? সমান্তরালে আছে। 6 ওহমকে আমরা আগে কি নিব? দুইটারে একটা বানায় নিছি, 2 ওহম। টোটাল কারেন্ট বের করছি কত? 1.5। এই টোটাল কারেন্ট দিয়ে রোধকে গুণ করে দিলেই কি পাওয়া যায়? বিভব পাওয়া যায়। 3 ভোল্ট। হ্যাঁ ঠিক আছে।
R3 রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কত? সবাই অ্যান্সার দাও। R3 রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কত? R3 রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য ঝাপসা ঝাপসা। এটার অ্যান্সার কত হবে? R3 এর দুই প্রান্তের বিভব পার্থক্য কত? R3 এর দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে? ঢাকা বিশ্ববিদ্যালয় 14-15। একজন অ্যান্সার দিছে 8 ভোল্ট। হ্যাঁ, তাহলে দেখো এখানে রোধ হচ্ছে 2 আর 8 10, তাহলে আই হচ্ছে আমাদের কত? বর্তনীর আই হচ্ছে আমাদের 10 ডিভাইডেড বাই কত? 10, তাহলে ইকুয়াল টু 1। তাহলে সুতরাং B3 ইকুয়াল টু হচ্ছে কত? আই R3, তাহলে 8 গুণন কত? 1, তাহলে ইকুয়াল টু কত হবে? 8 ভোল্ট। তাহলে এটা হচ্ছে R3 এর দুই প্রান্তের বিভব পার্থক্য কত? 8 ভোল্ট। এই তাহলে এটা পরে তোমরা নিজেরা অ্যাড করবা। একই কোশ্চেন, V1 V2 V3 V4 V5 কত হবে? ঠিক আছে, এটা নিজেরা করে নিবা খাতায়। দেখো এটা 3 আর 6 আছে, তাহলে টোটাল কত হবে? 2 যোগ 3 যোগ 2 যোগ কত? 1, এটা হচ্ছে আর এর মান, ইকুয়াল টু কত হবে? 8 ওহম। তাহলে আই এর মানটা আমাদের কত আসবে? 12 ডিভাইডেড বাই কত? 8, ইকুয়াল টু 1.5 অ্যাম্পিয়ার। 1.5 অ্যাম্পিয়ার। তাহলে এই 3 এর জন্য আর 6 এর জন্য, তাহলে V1 আর V2 এর মানটা কত হবে? 3 আর 6 এর জন্য V1 ইকুয়াল টু কত হবে? 1.5 গুণন 2, V2 ইকুয়াল টু কত হবে? 1.5 গুণন 2। 3 আর 6 এর জন্য মানটা আমাদের সেম আসবে, কারণ দুইটা সমান্তরালে আছে, বিভবের মান দুইটার জন্য সেম। দুইটার জন্য রোধ কত নিব? দুইটার তুল্য রোধ কত? 2, এই যে 2 নিছি, তাহলে দুইটার জন্য আমাদের 3 ভোল্ট। 3 ভোল্ট। B3 কত হবে? তাহলে B3 এর মান হবে 1.5 দিয়ে 3 কে গুণ করে দিব, 1.5 দিয়ে 3 কে কি করে দিব? গুণ করে দিব। তাহলে 1.5 দিয়ে 3 কে গুণ করলে কত হবে? 4.5। এরপরে 2 দিয়ে 1.5 কে গুণ করলে কত হবে? 3। B5 এর মান কত আসবে? সরি, R5 এর মান আসবে, R5 যদি এটা হয় B5 এর মান আসবে 1. কত? 5। তাহলে দেখো এখান থেকে 3 ওহম 6 ওহম 3 ওহম 2 ওহম 1 ওহম আর একটা হচ্ছে 12 ভোল্ট। 12 ভোল্ট। তাহলে এখান থেকে আমরা মেইনলি আগে রোধ বের করছি, প্রবাহ বের করছি। প্রবাহ বের করার ফলে আমাদের V1 পাইছি, V2 পাইছি, V3 V4 V5, জাস্ট আই দিয়ে কি করে দিছি? গুণ করে দিছি। এই পর্যন্ত ক্লিয়ার সবার? এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা?
এত নেট প্রবলেম করলে ক্লাস নেওয়া যায়? বাংলা লিঙ্ক দিয়ে এই জন্যই ক্লাস নেওয়া। এই ভিডিও ক্লিয়ার হইলে বইলো যে ভিডিও ক্লিয়ার হইছে। দেখো সার্কিট, এখন হচ্ছে আমরা সার্কিট সলভ করা শিখবো। যে সার্কিট থেকে যে ধরনের কোশ্চেন আসে, রোধ বের করা শিখবো। জটিল জটিল সার্কিট যদি দেয় আমাদের, যদিও সার্কিট এত জটিল আসে না, তারপরে হচ্ছে আমরা শিখবো। দেখো তাহলে এত বর্তনীর তুল্য রোধ কত হবে? এটা একটা বর্তনী, এই বর্তনীর আমাদের কি হবে? তুল্য রোধ কত হবে? তাহলে দেখো এই বর্তনীর ক্ষেত্রে তুল্য রোধ, এই দুইটা আছে শ্রেণীতে, এই দুইটা আছে কি শ্রেণীতে। তাহলে শ্রেণীতে 2R আর একটা কত 2R, এই দুইটা আবার কি আছে সমান্তরালে, দুইটা আছে কি সমান্তরালে, এই দুইটা আবার কি 2R আর 2R কি সমান্তরাল। তাহলে সমমান, দুইটার মানে কি সমান। তাহলে সমান্তরালে আর পি কত হবে? সমান যদি হয় তাহলে রোধ ডিভাইডেড বাই কি রোধ সংখ্যা, তাহলে কত হবে? আর। ঠিক আছে, রোধ ডিভাইডেড বাই কি রোধ সংখ্যা। যদি মান সমান হয় তাহলে সমান্তরালে তুল্য রোধ কত? আর বাই এন। তাহলে সমান্তরালে তুল্য রোধ হবে আর পি ইকুয়াল টু আর বাই এন। তাহলে 2R ডিভাইডেড বাই কত 2 ইকুয়াল টু কত হবে? আর। এরপরেরটা দেখো যে 3 3 6 এইভাবে আছে, এ ও বি বিন্দুর মধ্যবর্তী তুল্য রোধ কত? একটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে কি বি বিন্দু। তাহলে বি বিন্দু আর এ বিন্দুর মধ্যবর্তী কি তুল্য। তাহলে দেখো 3 3 6 3 6, এখানে 3 এখানে 3, তাহলে এ আর বি বিন্দু, এটা হচ্ছে এ বিন্দু এটা বি বিন্দু, এটার মধ্যে তুল্য রোধ কত হবে? তাহলে আমরা এই দিক থেকে সলভ করব, এই দিক থেকে সলভ করে যাব। তাহলে যদি সলভ করো, এই 3 এদিকে যেটা কারেন্ট যাবে এদিকেও সেম কারেন্ট যাবে। 3 আর 3 কি আছে? শ্রেণীতে আছে। 3 আর 3 আছে শ্রেণীতে, তাহলে শ্রেণীতে যদি হয় তাহলে এটা হবে কত? 6। তাহলে আমরা লিখতে পারি তাহলে দেখো এটা 3 এটা 6 এটা 3 এটা 3, তাহলে এই যে এইখানে হচ্ছে আমরা কত পাচ্ছি? 6, আর এটা হচ্ছে কত পাইছি? 6। এই যে 3 আর 3 দুইটা মিলে একটা বানাইছি 6, এটা এ বিন্দু এটা কি বি বিন্দু। এখন দেখো এই 6 আর এই 6 আবার কি আছে? সমান্তরালে। সমান্তরালে থাকলে আমরা কি শিখছি? আর পি ইকুয়াল টু রোধ সমমান। দেখো দুইটার মানই সমান, তাহলে রোধ ডিভাইডেড বাই রোধ সংখ্যা কত হবে? 3। ঠিক আছে, তখন এটা কত হবে? তাহলে এটা থেকে আমরা কত লিখতে পারি? এটা 3 এটা 6,
তিন তিন, আর এটা হচ্ছে কি 3, এটা এ বিন্দু, এটা বি বিন্দু। এরপরে এটা থেকে আমরা কি করব, এই 3 আর 3 কি আছে শ্রেণীতে, এইদিকে যে কারেন্ট যাবে এদিকে কি যাবে, সেম কারেন্ট। তাহলে এইটা 3 আর এটা 3 কি হবে, শ্রেণীতে আছে। তাহলে এটা যদি শ্রেণীতে থাকে, এরপরে আমরা কিভাবে লিখতে পারি, দেখো এখানে 6, এখানে কি 6, এটা 3, এটা 3। তাহলে এই ক্ষেত্রে দেখো আমাদের এটা হচ্ছে তাহলে সি বিন্দু। এই দুইটা আবার কি হবে, দুইটা সমান্তরালে মিলে একটা হবে, তাহলে একটা হলে কত হবে, 3 হবে। তাহলে এ 3 3 আর এখানে 3, তাহলে এটা হচ্ছে সি, এটা হচ্ছে বি। এখন এই তিনটা কি আছে, শ্রেণীতে আছে। তাহলে তিনটার মান হবে 3 যোগ 3 যোগ কত, 3 ইকুয়াল টু কত, 9 ওহম। তাহলে এই বর্তনীর তুল্য রোধ আমাদের কত পাচ্ছি, 9 ওহম। কিভাবে সলভ করলাম দেখো, এই যে এইখান থেকে আমরা এই দুইটা আছে কি শ্রেণীতে, দুইটা শ্রেণীতে 6, 6 আবার 6 এর সাথে কি সমান্তরালে, সমান্তরালে আবার একটা হয়ে কত হয়েছে, 3 হয়েছে। এই 3 আর এই 3 শ্রেণীতে, শ্রেণী দুইটা মিলা 6 আর একটা 6, 6 6 আবার কি সমান্তরাল, এই সমান্তরাল দুইটা মিলে আবার একটা কি পাইছি শ্রেণী। তাহলে এই তিনটা আছে শ্রেণীতে, এখন হচ্ছে কি 9 ওহম। এটা কি ক্লিয়ার? এটা যদি ক্লিয়ার হয় তাহলে সব গুলাই তোমার ক্লিয়ার হয়ে যাবে, সার্কিট সব ক্লিয়ার হবে যদি এটা বুঝতে পারো। এটা ক্লিয়ার কিনা জানাও। কারো কমেন্টস পাচ্ছি না। দেখো এটাতে দেখো, এটা 1 আর 1, এখানে কি আছে, আমরা এটা হচ্ছে এ আর বি বিন্দু, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এ আর বি বিন্দুর মধ্যে কি করব, তুল্য রোধ নির্ণয় করব। তাহলে এই 1 আর 1 এই দিক থেকে যদি আয় আসে, এদিকে কি যাবে, আই যাবে। তাহলে এই দুইটা আমাদের কি আছে শ্রেণীতে, 1 আর 1 শ্রেণীতে কি হবে, 2। তাহলে এটাকে আমরা লিখতে পারি, এইখানে 2 হইলে তাহলে এটা আমাদের এরকম হবে সার্কিটটা। দেখো এই দুইটা মিলে একটা পাইছি 2, আর এখানে আগে একটা কত ছিল 2, এই 1 আর এখান থেকে কত 2 1 1। তাহলে দেখো এই দুইটা 2 মিলে আবার এখান থেকে দুইটা 2 সমান্তরালে যদি হয়, তাহলে এই দুইটা 1 1 2, এই দুইটা সমান্তরালে হইলে কি হবে, তুল্য রোধ কত হবে, 1। তাহলে এখান থেকে আমরা কত পাবো, তাহলে এইখানে পাচ্ছি 1 ওহম, এইখানে আছে আমাদের 1 ওহম, এখানে 2 ওহম, এখানে 1, এখানে কি 1। এখন এইটা আর এটা কি আছে শ্রেণীতে, তাহলে এইটা যদি শ্রেণীতে থাকে তাহলে আমাদের কত হবে,
তাহলে এই যে 1 আর 1 মিলে এটা 2, আর এখানে পাইছি কত 2, 1 1। এখন দেখো এই দুইটা 2 মিলা আবার সমান্তরাল আছে, একটা শ্রেণী হবে। তাহলে এখান থেকে আমরা 1, এখানে দুইটা মিলে একটা 1, আর এখানে কি 1। তাহলে এই তিনটা দেখো এ থেকে বি পর্যন্ত তিনটা কি আছে, শ্রেণীতে আছে। তাহলে তুল্য রোধ কত হবে 3। তুল্য রোধ হবে এখানে আমাদের 3 ওহম। তাহলে 1 1 1। কারো কোনো কমেন্ট আসতেছে না, বুঝতেছি না। তাহলে এটার ক্ষেত্রে আমাদের কত 3। এর পরের অ্যান্সারটা কত হবে, এটা সবাই দাও, এটার অ্যান্সার কত হবে? এই বর্তনীর তুল্য রোধ কত? একজন অ্যান্সার দিছে 3 3 3, দুইজন 3। তাহলে দেখো 2 2 2, এই 2 2 2 মিলে কত হবে 6, আর এখানে আছে কত 6। এই 6 6 কি হবে সমান্তরালে, তাহলে আর পি কত হবে, এই যে 6 ডিভাইডেড বাই দুইটা রুট, তাহলে কত 3। ঠিক আছে, 3 ওহম। হ্যাঁ 3 3 3 সবারটাই ঠিক আছে। তাহলে এটা হচ্ছে, এটাও 3। আচ্ছা এর পরেরটা দেখো, তাহলে এই বর্তনীর তুল্য রোধ কত হবে? তাহলে এই বর্তনীর ক্ষেত্রে তুল্য রোধ দেখো, এখানে হচ্ছে 4 5 9 9 18, আর এখানে কত আছে 9। তাহলে এই যে একটা দুইটা তিনটা, এই তিনটা কি আছে, শ্রেণীতে আছে। তাহলে এই শ্রেণী তিনটা হচ্ছে আমাদের কি হইতে পাবে, তিনটা শ্রেণী। তাহলে 18 আর 9 যদি করি, তাহলে 9 গুণন 18 ডিভাইডেড বাই 9 প্লাস কি 18। তাহলে উপরে হচ্ছে 9 গুণন 18, আর নিচে হচ্ছে কত 27। তাহলে এখানে হচ্ছে 27। তাহলে 3 দিয়ে যদি কাটি কত হয় 6। তাহলে এই তিনটা মিলে আমাদের কত হবে 6। ঠিক আছে 6। তাহলে 6 আর 9 আবার কি হবে তখন সমান্তরালে, তখন আমাদের এরকম হবে, এটা 2, এটা 9, এটা 6, এটা কত 9, আর এটা হচ্ছে কত 2। 6 আর 9 কত হবে আবার 6 গুণন 9, 6 যোগ 9। তাহলে 6 গুণন 9, আর নিচে হচ্ছে 15। তাহলে এটা দিয়ে কাটলে কত হয় 3 3। তাহলে এই দুইটা মিলে আমাদের কত হচ্ছে 3। তাহলে 4 আর 3 তে কত হবে, সরি দেখো এটা 3 না, 15 দিয়ে 6 আর এখানে 9। তাহলে এটাকে যদি আমরা কাটি 3 5 15,
4 5 9 আর 9 এখানে হচ্ছে 18, তাহলে 18 আর এখানে যদি 9 হয়, সরি দেখো এখান থেকে হচ্ছে আমাদের এই এই 9 আর 9 কত হবে, এখান থেকে হচ্ছে 18 আর 9 এই দুইটা মিলে হবে আমাদের কত 6, তাহলে বর্তনীটা এরকম দাঁড়াবে 2 6 আর এখানে কত 2, তাহলে 2 2 6, তাহলে ইকুয়াল টু আমাদের কত হবে 10 ওহম। ঠিক আছে, অ্যান্সার হবে 10 ওহম। এখানে হবে 4 9 5 কত 18, 18 আর 9 আমাদের কত পাবো 6 পাবো, 18 আর 9 থেকে 6 পাবো, তাহলে 2 2 আর এখানে হচ্ছে 6, তাহলে টোটাল হচ্ছে কত 10 ওহম। ঠিক আছে, 2 2 আর একটা হচ্ছে 6, এটা আমাদের টোটালটা কত হবে 10 ওহম। এরপরে দেখো যে এটার তুল্য রোধ কত হবে, এটা সবগুলা হচ্ছে বি বিন্দু আর মিডিলে দেওয়া আছে কি এ বিন্দু। ঠিক আছে, সবগুলা দেখো মিডিলে কত দেওয়া আছে এ বিন্দু আর সবগুলা কি বি বিন্দু। রোধ আছে কয়টা, তাহলে সবগুলার এক প্রান্ত এক বিন্দুতে অপর প্রান্ত আরেক বিন্দুতে, তার মানে সমান্তরালে আছে 4টা রোধ আছে সমমানের, তাহলে আর পি কত হবে আর বাই এন, তাহলে আর এর মান আছে কত 4 আর এন আছে কয়টা 4টা রোধ, তাহলে ইকুয়াল টু কত হবে 1 ওহম। এটা বইয়েটা আসছিল, দেখো এত এর তুল্য রোধ কত হবে 4 4 4 4, সবগুলা বি বিন্দু আছে আর মাঝখানের বিন্দুটা হচ্ছে এ, তাহলে এক প্রান্ত হচ্ছে এর সাথে আর আরেক প্রান্ত হচ্ছে বি এর সাথে, তার মানে এটা সমান্তরালে আছে। সমান্তরালে থাকলে তুল্য রোধটা কি হবে, সমমানের n সংখ্যক রোধ যদি সমান্তরালে থাকে তাহলে সেই ক্ষেত্রে তুল্য রোধ হবে r ডিভাইডেড বাই কত n, তাহলে এখানে হচ্ছে r এর মানটা কত 4 আর n এর মানটা কত 4, তাহলে ইকুয়াল টু 1 ওহম। এই পর্যন্ত ক্লিয়ার সবার? এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা? এরপরে দেখো গ্যালভানোমিটার আর শান্ট। ঠিক আছে, গ্যালভানোমিটার এবং শান্ট। তাহলে গ্যালভানোমিটার হচ্ছে, শান্ট হচ্ছে কি, যে শান্ট হচ্ছে গ্যালভানোমিটার বা সূক্ষ্ম ও সুবেদী বৈদ্যুতিক যন্ত্রের ভিতর দিয়ে যাতে উচ্চ মাত্রার বিদ্যুৎ প্রবাহিত না হতে পারে তার জন্য যন্ত্রের সাথে সমান্তরালে স্বল্প মানের রোধ যুক্ত করা হয়, তাকে কি বলে শান্ট বলে। তাহলে শান্ট কিভাবে যুক্ত করা হয়, সমান্তরালে। শান্টের মানটা কিরকম, স্বল্প মানের। গ্যালভানোমিটারে যাতে উচ্চ প্রবাহ না হয়, প্রবাহটা কমানোর জন্য কি করা হয়, স্বল্প মানের রোধ সমান্তরালে যুক্ত করা হয়, এটাই হচ্ছে আমাদের কি শান্ট। দেখো শান্টের রোধ যদি শূন্য হয় সকল প্রবাহ শান্ট দিয়ে যাবে, শান্টের রোধ যদি শূন্য হয় তাহলে সকল প্রবাহ যাবে শান্টের মধ্য দিয়ে, আর শান্টের রোধ যদি অসীম হয় সকল প্রবাহ যাবে কি গ্যালভানোমিটার দিয়ে। আর জি প্লাস এস ডিভাইডেড বাই এস, এটাকে বলা হয় শান্টের গুণক বা গুণন ক্ষমতা। ঠিক আছে, শান্টের গুণক অথবা গুণন ক্ষমতা বলা হয় জি প্লাস এস ডিভাইডেড বাই কি এস কে। তাহলে গ্যালভানোমিটার বা সূক্ষ্ম ও সুবেদী বৈদ্যুতিক যন্ত্রের মধ্য দিয়ে যাতে উচ্চমাত্রার বিদ্যুৎ প্রবাহিত হতে না পারে তার জন্য যন্ত্রের সাথে সমান্তরালে স্বল্প মানের যে রোধ যুক্ত করা হয় তাকে কি বলা হয়, শান্ট বলা হয়। শান্টের রোধ যদি শূন্য হয় সকল প্রবাহ শান্ট দিয়ে যাবে, শান্টের রোধ অসীম হলে গ্যালভানোমিটার দিয়ে, আর জি প্লাস এস ডিভাইডেড বাই এস কে বলা হয় কি শান্টের গুণক। এরপরে দেখো অ্যামিটার। অ্যামিটার হচ্ছে যে বর্তনীর বিদ্যুৎ প্রবাহ সরাসরি কি করা হয়, অ্যাম্পিয়ার এককে মাপা হয়। তাহলে বর্তনীর বিদ্যুৎ প্রবাহ সরাসরি অ্যাম্পিয়ার এককে মাপা হয়, এটাই হচ্ছে কি যে যন্ত্রের দ্বারা মাপা হয় ওইটাই অ্যামিটার। তাহলে অ্যামিটারকে বর্তনীর সাথে কিভাবে যুক্ত করা হয়, শ্রেণীতে। অ্যামিটারকে বর্তনীর সাথে যুক্ত করা হয় শ্রেণীতে।
আর গ্যালভানোমিটারের সাথে স্বল্প মানের রোধ সমান্তরালে যুক্ত করে অ্যামিটার বানানো হয়, অ্যামিটার গঠন করা হয়। তাহলে অ্যামিটার গঠনের জন্য রোধ যুক্ত করা হয় সমান্তরালে, আর অ্যামিটারকে যুক্ত করা হয় শ্রেণীতে বর্তনীর সাথে। কি ধরনের রোধ? স্বল্প মানের রোধ। আর অ্যামিটারের পাল্লা বৃদ্ধি হচ্ছে এস ইকুয়াল টু কত? আর ডিভাইডেড বাই এন মাইনাস কত? 1। অনেক ইম্পর্টেন্ট একটা সূত্র, এস ইকুয়াল টু আর ডিভাইডেড বাই এন মাইনাস 1। এন হচ্ছে আই ড্যাশ ডিভাইডেড বাই আই, তার মানে যতটুকু মাপতে হবে ডিভাইডেড বাই যতটুকু কি মাপা যায়। এন হচ্ছে যতটুকু মাপতে হবে ডিভাইডেড বাই যতটুকু মাপা যায়। বিভব পার্থক্য সরাসরি ভোল্ট এককে মাপা হয়, এটা হচ্ছে কি ভোল্ট মিটার। ভোল্ট মিটারকে বর্তনীর সাথে কিভাবে যুক্ত করা হয়? সমান্তরালে। আর অ্যামিটারকে যুক্ত করা হয় শ্রেণীতে। শান্টকে কিভাবে যুক্ত করা হয়? সমান্তরালে। তাহলে ভোল্ট মিটার হচ্ছে একটা গ্যালভানোমিটার যার সাথে উচ্চমানের রোধ শ্রেণীতে যুক্ত করা হয়। ভোল্ট মিটারের সাথে রোধ যুক্ত করা হয় কিভাবে? শ্রেণীতে। ভোল্ট মিটারের সাথে শ্রেণীতে রোধ যুক্ত করা হয়, আর অ্যামিটারের সাথে রোধ যুক্ত করা হয় সমান্তরালে। প্যাচ লাগানো যাবে না। তাহলে ভোল্ট মিটারের সাথে রোধ যুক্ত করা হয় শ্রেণীতে, আর হচ্ছে এখানে গ্যালভানোমিটারের সাথে স্বল্প মানের রোধ যুক্ত করা হয় কি? সমান্তরালে অ্যামিটারের সাথে। ভোল্ট মিটারের পাল্লা বৃদ্ধি হচ্ছে এস ইকুয়াল টু আর ইন্টু এন মাইনাস কত? 1। এস ইকুয়াল আর ইন্টু এন মাইনাস 1। তাহলে এন হচ্ছে বি ড্যাশ ডিভাইডেড বাই কি? ভি, অথবা এই যে যতটুকু মাপতে হবে ডিভাইডেড বাই কি? যতটুকু মাপা যায়। তাহলে ভোল্ট মিটারের পাল্লা বৃদ্ধি আর ইন্টু এন মাইনাস 1, আর অ্যামিটারের ক্ষেত্রে আর ডিভাইডেড বাই কত? এন মাইনাস 1। আর গ্যালভানোমিটারের প্রবাহ হচ্ছে আইজি ইকুয়াল টু এস। এই যে যখন গ্যালভানোমিটারের প্রবাহ হবে তখন রোধ কি থাকবে? শান্টেরটা উপরে থাকবে। কারণ হচ্ছে আমরা আগেই শিখছি যে রোধের সাথে প্রবাহের কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক। তাহলে গ্যালভানোমিটারের প্রবাহ যদি আইজি হয় তাহলে উপরে হবে শান্টের রোধ, নিচে হবে গ্যালভানোমিটারের রোধ প্লাস শান্টের রোধ, দুইটার যোগফল গুণন হচ্ছে কি? টোটাল আই। শান্টের প্রবাহ আইএস ইকুয়াল টু হচ্ছে জি ডিভাইডেড বাই জি প্লাস কি? এস। যখন শান্টের প্রবাহ হবে তখন উপরে কার রোধ থাকবে? গ্যালভানোমিটার। তাহলে নিচে হবে দুইটার যোগফল গুণন টোটাল প্রবাহ। এস শান্টের রোধ, জি গ্যালভানোমিটার রোধ, আই হচ্ছে মোট প্রবাহ। এই পর্যন্ত ক্লিয়ার না? দেখো 100 ওহম রোধের একটা গ্যালভানোমিটার 10 মিলিঅ্যাম্পিয়ার তড়িৎ নিরাপদে গ্রহণ করতে পারে। 10 অ্যাম্পিয়ার প্রবাহ মাপার জন্য কত রোধের শান্ট দরকার? ঠিক আছে, তাহলে 100 ওহম রোধের একটা গ্যালভানোমিটারে 10 মিলিঅ্যাম্পিয়ার কি করে তড়িৎ নিরাপদে গ্রহণ করতে পারে। 10 অ্যাম্পিয়ার প্রবাহ মাপার জন্য কত রোধের শান্ট দরকার? দেখো তাহলে 100 ওহম রোধের একটা গ্যালভানোমিটারের 10 মিলিঅ্যাম্পিয়ার নিরাপদে গ্রহণ করতে পারে। 10 অ্যাম্পিয়ার প্রবাহ মাপার জন্য কত রোধের শান্ট দরকার? ক্লাসের মধ্যে গ্রুপে মেসেজ দিচ্ছে কে কে? ক্লাস শেষ হোক। দেখো তাহলে 100 ওহম রোধের একটা গ্যালভানোমিটার 10 অ্যাম্পিয়ার তড়িৎ নিরাপদে গ্রহণ করতে পারে, 10 মিলিঅ্যাম্পিয়ার নিরাপদে গ্রহণ করতে পারে। 10 অ্যাম্পিয়ার মাপার জন্য কত রোধের শান্ট দরকার? তাহলে শান্টের জন্য আমাদের কি করতে হবে? এস ইজ ইকুয়াল টু আর ডিভাইডেড বাই কত? এন মাইনাস 1। আর ডিভাইডেড বাই এন মাইনাস 1। এন এর মানটা কি হবে? যতটুকু মাপতে হবে, আর ডিভাইডেড বাই যতটুকু কি মাপা যায়। মাপতে হবে কত? 10। মাপা যায় কত? 10 মিলিঅ্যাম্পিয়ার। তাহলে ইকুয়াল টু কত হবে? 1000।
তাহলে এই আর এর মান দেওয়া আছে আমাদের কত 100, এখানে 1000 মাইনাস কত 1, তাহলে 1000 মাইনাস 1, তাহলে 100কে আমরা ভাগ করব কত দিয়ে 999 দিয়ে, তাহলে এটার মান আসবে 0.1001 ওহম। ঠিক আছে, 100কে 1000 দিয়ে ভাগ করা যায় কথা, 100কে 999 দিয়ে ভাগ করা একই কথা, মানে একই মান আসবে, জাস্ট এই শেষে একটা 1। 100কে 1000 দিয়ে ভাগ করলে কত হয় 0.1, 999 দিয়ে ভাগ করলে কত হবে 0.100 কত 1। এরপরে দেখো 20 ওহম রোধের একটা গ্যালভানোমিটারের সাথে 20 ওহম রোধের একটা গ্যালভানোমিটারের সাথে কত রোধের শান্ট যুক্ত করলে মোট প্রবাহ মাত্রার 1% কি যাবে গ্যালভানোমিটার দিয়ে যাবে। পিএমআরএসটিউ 2 ইউনিটে আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে। তাহলে দেখো 20 ওহম রোধের একটা গ্যালভানোমিটারের সাথে কত রোধের শান্ট যুক্ত করলে প্রবাহ কি যাবে 1% যাবে গ্যালভানোমিটার দিয়ে। তাহলে আইজি ডিভাইডেড বাই আই, এই সমীকরণ আমরা লিখতে পারি কত এস ডিভাইডেড বাই জি প্লাস কত এস। তাহলে এইটার মান দেওয়া আছে কত 1%, তার মানে 1 বাই কত 100, 1 বাই 100। এস এর মান দেওয়া নাই, আমাদের এস এর মানটা বের করতে হবে। হ্যাঁ, উইদাউট ক্যালকুলেটরে আসবে। এটা কত জায়গায় আসছে 19-20-এ দুইটাতে আসছে, জাহাঙ্গীরনগর 18-19 আসছে, রুয়েটে 19-20-এ আসছে। এগুলা তো ক্যালকুলেটর ছাড়াই করা যায়, এটা করতে ক্যালকুলেটরের প্রয়োজন নাই তো। এরপরেরটা দেখো, তাহলে এস ডিভাইডেড জি এর মান দেওয়া আছে, দেখো এত রোধের গ্যালভানোমিটার 20 ওহম, তাহলে জি এর মান আছে 20 প্লাস কত এস, তাহলে বা 20 প্লাস এস ইকুয়াল টু হচ্ছে কত 100 এস, বা 99 এস ইকুয়াল টু হচ্ছে কত 20। সুতরাং এস সমান কত হবে 0.2 ওহম। 20কে 100 দিয়ে ভাগ করা যে কথা, 99 দিয়ে ভাগ করা কি একই কথা, তাহলে এটার মান আসবে কত 0.2 ওহম। তাহলে 20 ওহম রোধের একটা গ্যালভানোমিটারের সাথে কত রোধের শান্ট যুক্ত করলে মোট প্রবাহের 1% কি যাবে গ্যালভানোমিটার দিয়ে যাবে। তাহলে গ্যালভানোমিটার দিয়ে যাবে, এই জন্য প্রবাহের সূত্রটা কার নিছি গ্যালভানোমিটারের, এই যে আইস দিয়ে নিছি। যদি বলতো শান্টের ভিতর দিয়ে যাবে, তাহলে সূত্র কারটা নিতাম শান্টেরটা, আইএস নিতাম। ঠিক আছে, আইএস ডিভাইডেড বাই কত আই। এরপরেরটা দেখো 90 ওহম রোধের একটা গ্যালভানোমিটারের সাথে 90 ওহম রোধের একটা গ্যালভানোমিটারের সাথে 10 ওহম রোধের একটা শান্ট ব্যবহার করলে গ্যালভানোমিটারের প্রবাহ মূল প্রবাহের কত হবে, গ্যালভানোমিটারের প্রবাহ মূল প্রবাহের কত হবে। তাহলে আইজি ইকুয়াল টু গ্যালভানোমিটারের রোধ দেওয়া আছে কত 90 প্লাস 10 আর উপরে হচ্ছে 10 গুণন আই ইকুয়াল টু হবে 0.1 আই। এটাকে পার্সেন্টে নিলে 100 দিয়ে গুণ, তার মানে 10%। মোট প্রবাহের কি যাবে 10% যাবে। 90 ওহম রোধের একটা গ্যালভানোমিটারের সাথে 10 ওহম রোধের একটা শান্ট ব্যবহার করলে গ্যালভানোমিটারের প্রবাহ মূল প্রবাহের কত হবে 10%, 10 ডিভাইডেড বাই 100, তাহলে 0.1 কত আই। এটাকে পার্সেন্টে নিলে 100 দিয়ে গুণ, তার মানে 10%। এরপরে দেখো একটি ভোল্টমিটার 15 ভোল্ট পরিসরের এবং এর রোধ 100 ওহম 1000 ওহম। একটা ভোল্টমিটার 15 ভোল্ট পরিসরের এবং এর রোধ কত 1000 ওহম। ভোল্টমিটার দ্বারা 150 ভোল্ট পর্যন্ত মাপতে কি পরিমাণ ব্যবস্থা কি করতে হবে গ্রহণ করতে হবে। তাহলে ভোল্টমিটারের পাল্লা বৃদ্ধি কি হয় আর ইন্টু কত n-1। তাহলে n এর মান আমরা কিভাবে বের করতে পারি, যতটুকু মাপতে হবে কত 150, মাপা যায় কত 15, তাহলে n এর মানটা হচ্ছে 10।
তাহলে এখান থেকে হচ্ছে 1000 গুণন 10 মাইনাস কত 1 ইকুয়াল টু 9000 ওহম। 9000 ওহম কিভাবে যুক্ত করতে হবে? শ্রেণীতে। কারণ ভোল্ট মিটারের রোধ যুক্ত করতে হয় কিভাবে? শ্রেণীতে যুক্ত করতে হয়। ভোল্ট মিটারের রোধ যুক্ত করতে হয় শ্রেণীতে, আর অ্যামিটারের রোধ যুক্ত করতে হয় সমান্তরালে। আর ভোল্ট মিটার নিজে যুক্ত হয় সমান্তরালে, অ্যামিটার নিজে যুক্ত হয় শ্রেণীতে। এটা যেন উল্টাপাল্টা না হয়। ক্লিয়ার এই পর্যন্ত? ভোল্ট মিটার, অ্যামিটার, শান্ট, গ্যালভানোমিটার ক্লিয়ার কিনা? ভোল্ট মিটার, অ্যামিটার, গ্যালভানোমিটার, শান্ট এখান থেকে ইম্পর্টেন্ট আসবে, এবার অনেক জায়গায় আসছে এখান থেকে। স্পেশালি কৃষির জন্য অনেকটা ইম্পর্টেন্ট। ওই যে প্রথম যে ম্যাথটা করাইলাম এটা কৃষির জন্য খুবই ইম্পর্টেন্ট। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? ক্লিয়ার। এখন দেখো হুইটস্টোন ব্রিজ আর হচ্ছে কি মিটার ব্রিজ। হুইটস্টোন ব্রিজ আর একটা হচ্ছে মিটার ব্রিজ। মিটার ব্রিজ, পোস্ট অফিস বক্স, পোটেনশিওমিটার এই সবগুলা কাজ করে হুইটস্টোন ব্রিজের নীতিতে। ঠিক আছে? মিটার ব্রিজ, পোস্ট অফিস বক্স আর পোটেনশিওমিটার এগুলা সবগুলা হুইটস্টোন ব্রিজের নীতিতে কি করে? কাজ করে। দেখো মিটার ব্রিজের কাজ কি? রোধ আর আপেক্ষিক রোধ মাপা। পোস্ট অফিস বক্সের কাজ হচ্ছে অতি উচ্চ মানের এবং অতি কম মানের রোধ মাপা, পোস্ট অফিস বক্স। পোটেনশিওমিটারের কাজ হচ্ছে প্রবাহ, বিভব পার্থক্য, রোধ, তড়িৎচালক বল, অভ্যন্তরীণ রোধ মাপা হয়। আরেকটা আছে মাল্টিমিটার বা এভিওমিটার, এটা দিয়ে মাপা হয় কি? প্রবাহ, বিভব পার্থক্য আর হচ্ছে রোধ, এই তিনটা মাপা হয়। এটা হচ্ছে মাল্টিমিটার দিয়ে। তাহলে দেখো সাম্যাবস্থায় হুইটস্টোন ব্রিজের ভিতর দিয়ে কোনো বিদ্যুৎ কি হয় না? প্রবাহিত হয় না। তাই গ্যালভানোমিটার বিক্ষেপ থাকে না। বিদ্যুৎ যদি প্রবাহ না থাকে সেই ক্ষেত্রে গ্যালভানোমিটারে কি থাকবে না? বিক্ষেপ থাকবে না। তাহলে একে বলা হয় কি? নিষ্পন্দ বিন্দু। একে বলা হয় নিষ্পন্দ বিন্দু। সাম্যাবস্থার ক্ষেত্রে অনুপাতগুলা কি হবে? সমান। পি বাই কিউ আর বাই কি হবে? এস হবে। সাম্যাবস্থার শর্ত হচ্ছে একটা মিটার ব্রিজের পি বাই কিউ ইকুয়াল টু কত? আর বাই এস। সরি, এটা হচ্ছে হুইটস্টোন ব্রিজের। আর মিটার ব্রিজের ক্ষেত্রে হবে পি বাই কিউ ইকুয়াল টু এল 100 মাইনাস কত? এল। এল হচ্ছে বাম প্রান্ত হতে নিষ্পন্দ বিন্দুর দূরত্ব। পি হচ্ছে বাম ফাঁকের দূরত্ব, আর কিউ হচ্ছে কি? ডান ফাঁকের দূরত্ব। এটা হচ্ছে মিটার ব্রিজ আর এটা হচ্ছে কি? হুইটস্টোন ব্রিজ। পি বাই কিউ আর বাই এস। এখন দেখো একটা হুইটস্টোন ব্রিজের চারটি বাহুতে যথাক্রমে 6, 18, 10 ও 20 রোধ যুক্ত আছে। চতুর্থ বাহুতে কত মানের রোধ যুক্ত করলে, শ্রেণী সমবায়ে যুক্ত করলে বৃষ্টি কি হবে? সাম্যাবস্থায় আসবে। বৃষ্টি সাম্যাবস্থায় আসবে। ডিইউ কুয়েট আর অনেক জায়গায় আসছে, এটা আর 3-4 বার আসছে। আরো অনেক জায়গায় আসছে। দেখো একটা হুইটস্টোন ব্রিজের 4টা বাহুতে কত আছে? 6, 18, 10 আর একটা হচ্ছে 20। তাহলে রোধ যুক্ত আছে। চতুর্থ বাহুতে কত মানের রোধ শ্রেণী সমবায়ে যুক্ত করলে বৃষ্টি সাম্যাবস্থায় আসবে? তাহলে চতুর্থ বাহু আমরা রাখবো না। তাহলে 6/18 10 ডিভাইডেড বাই এস। চতুর্থ বাহুটা কি রাখবো? মিসিং। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি? এস ইকুয়াল টু 30 ওহম। তাহলে সুতরাং আমাদের যুক্ত করতে হবে কত?
30 মাইনাস 20 ইকুয়াল টু 10 ওহম মানের রোধ কি করতে হবে? এই যে আমাদের যত রোধ ছিল, কত ছিল? 20, দরকার কত? 30, তাহলে আমাদের লাগবে কত? 10 ওহম। তাহলে 10 ওহম রোধ কি করতে হবে? শ্রেণীতে যুক্ত করতে হবে, শ্রেণীতে যুক্ত। তাহলে একটা হুইটস্টোন ব্রিজের 4টি বাহুতে যথাক্রমে 6, 18, 10 ও 20 ওহম রোধ যুক্ত আছে। চতুর্থ বাহুতে কত মানের রোধ শ্রেণী সমবায়ে যুক্ত করলে ব্রিজটি সাম্যাবস্থায় আসবে? সাম্যাবস্থায় আসার শর্ত হচ্ছে পি বাই কিউ আর বাই কি এস। চতুর্থ বাহুটা মিসিং রাখছি কারণ চতুর্থ বাহুর কথা উল্লেখ করে দিছে। পাইছি কত? 30, আছে আমাদের কত? 20। তাহলে 20 থেকে 30 কত বিয়োগ? একটা মিটার ব্রিজের বাম ফাঁকে 4 ওহম, বাম ফাঁকে রোধ, আর ডান ফাঁকে 6 ওহম রোধ যুক্ত করলে সাম্যবিন্দু কোথায় হবে? এটা হচ্ছে পি, হচ্ছে কি বাম ফাঁকের রোধ, আর এই কিউ হচ্ছে ডান ফাঁকের কি রোধ। তাহলে একটা মিটার ব্রিজের বাম ফাঁকে 4 আর ডান ফাঁকে 6 রোধ যুক্ত করলে সাম্যবিন্দু কোথায় হবে? তাহলে 4 ডিভাইডেড বাই 6 ইকুয়াল টু এল ডিভাইডেড বাই 100 মাইনাস কত? এল। তাহলে এটাকে কাটলে 2 বাই কত? 3। তাহলে বা 200 মাইনাস 12 ইকুয়াল টু কত হয়? 3L, বা 5L ইকুয়াল টু হচ্ছে 200। সুতরাং এল ইকুয়াল টু কত হবে? 40 সেন্টিমিটার অথবা 0.4 মিটার। ঠিক আছে, 0.4 মিটার। 44.4 কিভাবে আসে? একটা মিটার ব্রিজের বাম ফাঁকে 4 আর ডান ফাঁকে 6, তাহলে বাম ফাঁকে দিছি 4 আর ডান ফাঁকে দিছি 6, তাহলে সাম্যবিন্দু কোথায় হবে? এল ডিভাইডেড বাই 100 মাইনাস কত? এল। তাহলে 2/3, তাহলে 200 মাইনাস 12 আর এখানে হচ্ছে 3L, তাহলে 5L সমান 200। তাহলে এল সমান হচ্ছে 40 সেন্টিমিটার অথবা হচ্ছে 0.4 কি মিটার। কুয়েটে আসছে, জগন্নাথে আসছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে। 44.4 কিভাবে হয়? 44.4 দুইজনেরই 44.4, এটা কিভাবে আসলো? অ্যান্সার হবে কত? 40 সেন্টিমিটার অথবা 0.4 মিটার। এই তুমি যে 40 মিটার অ্যান্সার দিচ্ছ, এটার তো এমনি 1 মিটার। এই মিটার ব্রিজের দৈর্ঘ্যই তো হচ্ছে 1 মিটার। টোটাল দৈর্ঘ্য যদি 1 মিটার হয় তাহলে 40 মিটার দূরত্বে কি এটা সাম্যবিন্দু পাওয়া যাবে? এটা অবশ্যই 40 কি সেন্টিমিটার, আর এটা হচ্ছে 0.4 মিটার। এরপরে দেখো, হুইটস্টোন ব্রিজের 4টি বাহুর রোধ যথাক্রমে 10, 15, 20, 25। চতুর্থ বাহুর সাথে কত রোধ কিভাবে যুক্ত করলে 20টি সাম্যাবস্থায় আসবে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখো কতবার আসছে? 12, 13, 13, 14, 14, 15, 16, 17, 17, 18, 19, 17, 18। জাহাঙ্গীরনগর 4বার। এটার অ্যান্সার দিবা সবাই। একটা হুইটস্টোন ব্রিজের 4টি বাহুর রোধ যথাক্রমে 10, 15, 20, 25। চতুর্থ বাহুর সাথে কত রোধ কিভাবে যুক্ত করলে 20টি সাম্যাবস্থায় আসবে? পাঁচ ওহম। তাহলে দেখো, চতুর্থ বিন্দু 10 ডিভাইডেড বাই 15 ইকুয়াল 20 ডিভাইডেড বাই কি এস। তাহলে এটা দিয়ে যদি কাটো, এস ইকুয়াল টু কত হবে? 30। সুতরাং এস ড্যাশ ইকুয়াল টু 30, আছে কত? 25। 25 যদি বেশি হয় তাহলে এটা শ্রেণীতে, আর যদি কম চলে আসে এটা কি হবে? সমান্তরালে। 5 ওহম শ্রেণীতে।
এখানে যেটা আছে এটার চাইতে যদি বেশি চলে আসে, এটার চাইতে যদি বেশি আসে তার মানে কি হবে, শ্রেণীতে যুক্ত করতে হবে। আর যদি কম আসে তাহলে এটা হচ্ছে সমান্তরালে যুক্ত করতে হবে। যদি 25-এর চাইতে কম আসে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে সেটা সমান্তরালে, আর বেশি আসলে এটা হচ্ছে কি শ্রেণীতে। তাহলে এত ওহম রোধ শ্রেণীতে যুক্ত করতে হবে। এই পর্যন্ত ক্লিয়ার সবার? এই পর্যন্ত ক্লিয়ার কিনা? আমাদের টপিক শেষ, এখন একটা ম্যাথ করাবো আর কিরশফ। এইখান থেকে অঙ্ক আসে না, কিরশফ থেকে খুব একটা আসে না, এইচএসসি তে আসতেও পারে নাও পারে, তবে কিরশফ থেকে অঙ্ক আসবে না। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের লেস ইম্পর্টেন্ট, তবে জাস্ট পড়ে নিবা, সূত্রটা পড়বা, দুইটা সূত্র। আরেকটা হচ্ছে কি ব্যবহার, এই কিরশফের সূত্রটা কোথায় কোথায় ব্যবহার করা হয় থিওরিতে আছে, থিওরি থেকে পড়ে নিবা। একটা সূত্র হচ্ছে কি, সবগুলা প্রবাহের যোগফল কি হবে, শূন্য। ধরো একটা এদিকে ইন হয়েছে, ধরো এটা I1, I2, I3, I4, আর এটা হচ্ছে কি I5। দেখো যেগুলা প্রবেশ করতেছে এগুলা প্লাস, আর যেগুলা বের হয়ে যাচ্ছে এগুলা মাইনাস। তাহলে I1 প্লাস I2 মাইনাস I3 মাইনাস I4 প্লাস I5, এই সবগুলার যোগফল কি হবে, বীজগাণিতিক সমষ্টি হবে কত, 0। যেগুলা প্রবেশ করতেছে আর যেগুলা বের হয়ে যাচ্ছে, বের হয়ে গেলে মাইনাস, প্রবেশ করলে প্লাস, সবগুলা। এটা হচ্ছে প্রথম সূত্র। এখন দেখো আমরা একটা কোশ্চেন লিখছি, এটা এবার আসছিল সাস্টে, সাস্ট 19-20। এটা আমাদের কারশফ দিয়েই সলভ করতে হবে, এছাড়া আর উপায় নাই। ঠিক আছে, যদি এরকম দুইটা থাকে যে এটার মান দেওয়া আছে 30, এটা আছে 50 ভোল্ট, যদি দুইটা বিভব থাকে তখন এটা আমাদের কারশফ দিয়ে করতে হবে। এখন দেখো এখানে আমাদের কত হয়, 6 আর 9 কত, 15। এই দুইটা মিলে আমাদের কত হবে, 15। এই 15-র সাথে 10 যদি করা হয় তাহলে কত আসবে, 15-র সাথে যদি 10 করা হয়, দেখো 10 গুণন 15 ডিভাইডেড বাই 10 যোগ 15, তাহলে 150 ডিভাইডেড বাই হচ্ছে 25, তার মানে মান আসবে কত, 6 ওহম। ঠিক আছে, তাহলে এই বর্তনীটাকে যদি আমরা লিখি, তাহলে এটা আমরা পাচ্ছি 6, আর এটা আছে কত, 5, আর এখানে আছে আমাদের 50, তারপরে রোধ আছে 5, আর এখানে আছে কত, 30। এখন দেখো এই দুইটারে আবার আমরা কি করতে পারি, 6 আর 5-কে যদি সমান্তরালে আমরা ভাঙাই, তাহলে উপরে হবে 5 গুণন 6, নিচে হবে কি 5 যোগ 6, উপরে হবে 5 গুণন 6 আর নিচে হবে কত, 5 যোগ 6। এখন দেখো তাহলে এই ক্ষেত্রে আমরা কত লিখতে পারি, 30 ডিভাইডেড বাই কত, 11। এটার মান আলটিমেটলি ক্যালকুলেটর ইউজ ছিল তো এই জন্য এটা ওইভাবে আসছে। এটার মান আসবে কত, 2.22 80 হচ্ছে 7, তাহলে 2.73 এরকম আসবে, 72 বা 73 আসবে। দেখো এটা 11 দিয়ে যদি ভাগ করো 22, 2 22, এখান থেকে 8, 8-এর যদি আবার ভাগ করো 7, তারপরে থাকে 40, 33। হ্যাঁ ঠিক আছে, 2.73 আসবে। তাহলে এই যে আবার আমরা পাই, এখান থেকে কত পাইলাম, এই দুইটারে মিলে একটা পাইলাম, 2 পয়েন্ট কত, 73। দেখো এটা হচ্ছে 50 ভোল্ট, এটা 30 ভোল্ট, আর এটা 5 ওহম। বলছে বর্তনীর কত, আয় কত, এই বর্তনীর আয়ের মানটা কত হবে। তাহলে এখন আমরা কারশফ ইউজ করব এই ক্রমে। কারশফের সূত্র কি হবে, সবগুলা বিভবের যোগফল কি হবে, শূন্য। সবগুলা বিভবের যোগফল কত হবে, শূন্য। বিভব মানে হচ্ছে কি, আয়ার, বিভব মানে আয়ার।
তাহলে প্রথম বিভব যদি এখান থেকে শুরু করি আমরা 30, তাহলে +30। এই যে এইটা যদি চিহ্ন যদি এইটা আগে পড়ে এদিক থেকে যে যাচ্ছি কোন দিক থেকে, এদিক থেকে এদিকে, তাহলে এই যে বড়টা যদি আগে পড়ে এটা প্লাস, আর ছোটটা হচ্ছে কি মাইনাস। যদি যাইতে যাইতে ছোটটা আগে পড়ে যায় তাহলে সেটা আমাদের মাইনাস ধরতে হবে। এরপরে দেখো প্লাস 5 ওহম, 5 ওহমের মধ্যে কারেন্ট কত হবে, তাহলে এটার ভোল্ট কত হবে 5I। বি সমান আয়ার, আমরা সবগুলা বিভবের সমষ্টি কত নিব 0। তাহলে এখানে রোধ আছে 5 আর কারেন্ট আছে কত I, তাহলে এটার বিভব কত হবে আয়ার 5I। এরপরে মাইনাস, এই যে যাইতে যাইতে আগে পড়ছে কোনটা মাইনাস আগে পড়ছে, তাহলে এটা -50। এরপরে প্লাস 2.73I ইকুয়াল টু কত হবে 0। বা এটা কি করলাম কারশফ ল, কারশফের দ্বিতীয় সূত্র। তারপরে 7.73I ইকুয়াল টু আমরা লিখলাম 20। সুতরাং I সমান আমাদের যেটা আসে, ঠিক আছে, I সমান কত আসে বের করে নিবা। ফার্স্টে ক্যালকুলেটর ইউজ আছে এই জন্য এরকম মান দেওয়া হয়েছে আর কি। তো দেখো ফার্স্টে আমরা বর্তনীটাকে সরল করছি, এখানে যা ছিল এটাকে সরল করে আমরা পাইছি কত 5.6, 5.6 কে আরো সরল করে পাইছি 2.73। এখন আমরা কারশফ ল ইউজ করছি, সবগুলা বিভবের যোগফল কি হবে 0 হবে। যদি বিভবের ক্ষেত্রে বড়টা আগে পড়ে সেই ক্ষেত্রে আমরা ওইটা কি ধরবো প্লাস, আর যাইতে যাইতে ছোটটা আগে পড়লে এটা মাইনাস ধরবো। তাহলে দেখো আর এখানে 5 আছে, তাহলে 5-এর ক্ষেত্রে বিভব কত হবে 5I। এখানে 2.73 আছে, বিভব কত হবে 2.73I। সবগুলার যোগফল কত হবে 0, এটাই হচ্ছে কারশফের দ্বিতীয় সূত্র। তাহলে এখান থেকে আমরা আয়ের মানটা কত পাবো, একজন বের করে এটা বসায় দিও। ক্লিয়ার এ পর্যন্ত? এই পর্যন্ত ক্লিয়ার কিনা? আচ্ছা, এটা হচ্ছে আমাদের কারশফ। তারপরে এখানে আমাদের চলতরিৎ সবগুলা শেষ, ঠিক আছে। তো আজকে হচ্ছে চলতরিতের A to Z যতগুলা শিখছি, আর গত ক্লাসের সবগুলা থেকে আশা করি চলতরিতে আর সমস্যা থাকার কথা না। একদম সবই A to Z পড়ায় দিছি, যতগুলা সার্কিট আছে, যতগুলা কোশ্চেন কিভাবে আসে, সাস্টের কোশ্চেন গুলা সহ সবগুলা সলভ করায় দিছি। এরপরেও যদি কারো সমস্যা থাকে সে ইনবক্সে বলে দিবা অথবা গ্রুপে। তাহলে আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্তই শেষ। অনেক ঝামেলার মধ্যে দিয়ে ক্লাস হইলো। তাহলে এখানে ক্লাস শেষ করে দিচ্ছি।